একটা মানুষের সম্পূর্ণ অধিকার আছে সে তার জীবনে কিভাবে ভালো থাকবে। আমি যদি আমার দেওরের সঙ্গে ভালো থাকি তাহলে আমার মনে হয় তোমাদের কারোর বলার কিছু নেই। দেখো, আমি এখানে ক্রিয়েটার, কাজ করি, কিন্তু আমি কি নিজের মুখে কখনো তোমাদেরকে বলেছি যে আমি যার সঙ্গে সংসার করছি সে আমার দেওর? সোশ্যাল মিডিয়ায় কাজ করি মানে এই নয় যে আমার কোনো ব্যক্তিগত জীবন থাকতে পারে না। আমি এখানে কোনোদিনও আমার পার্সোনাল লাইফ নিয়ে কোনো কথা বলি না। তোমরা কিভাবে জানলে, কিভাবে তোমাদের পক্ষে এটা পসিবল হলো যে আমি যার সঙ্গে সংসার করছি সে আমার দেওর? এই কথাটা জানেন। যাই হোক, ভালো করেছো, জেনেছো, সত্যিটা জেনেছো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ আমি কিভাবে অত্যাচারিত হয়েছি আমার স্বামীর দ্বারা সেটা শুধুমাত্র আমি জানি। হ্যাঁ, আমি একেবারেই দুটো ছেলের সঙ্গেই সংসার করছি, মানে প্রথম যার সাথে সংসার করেছি তার সঙ্গে এখন করছি না, কিন্তু এখন যার সাথে সংসার করছি সেও সেই একই বাড়ির ছেলে। হ্যাঁ, আমি একেবারেই দুটো ছেলেকে বিয়ে করেছি, 2 নম্বর বাদ দিয়ে 3 নম্বর ছেলেকে আমি বিয়ে করেছি। তাতে তোমাদের কি? আমি দুটো ছেলেকে বিয়ে করি একই বাড়ির, বা 3টে ছেলেকে বিয়ে করি, তাতে তোমাদের কি? আমি কেমন আছি সেটা আমার ব্যাপার, আমি যার সঙ্গে থাকছি সে কেমন আছে সেটা তার ব্যাপার, আর সে কতটা ভালো আছে কতটা খারাপ আছে সেটা তো ভবিষ্যৎ বলবে। তোমরা বলে দেওয়ার কে? সবাই মুখে অনেক বড় বড় কথা বলতে পারে, মুখটা আছে তো তাই অনেক বড় বড় কথা বলা যায়। দেওরের সঙ্গে আছে, দেওরের সঙ্গে আছে, দেওরের সঙ্গে থাকাটা কি অপরাধ নাকি? স্বামীর জায়গা যদি দেওর পূর্ণ করে তাহলে দেওরের সঙ্গে থাকতে পারবো না কোথায় লেখা আছে? তাছাড়া এখন পরকীয়ার সম্মতি আছে, আর তাছাড়া পরকীয়ায় আছি সেইভাবে লিভিং রিলেশনে কিন্তু নেই। আমরা আইনত বিয়ে করে একসঙ্গে আছি, লিগ্যাল রিলেশনে আছি। তো তোমরা কে বলার? আর আমি একটা জিনিস বুঝে পাই না, যেখানে আমি কোনোদিনও অন ক্যামেরা বললামই না যে আমি যার সঙ্গে আছি সে আমার দেওর হয়, অথচ খবরটা তোমরা জেনে গেলে। আসলে এটা অন্য কোনো মারফত ধরে তো হয় না। কথায় বলে না, ঘর শত্রু বিভীষণ। বাড়ির লোকেরা যদি তোমাদেরকে না জানায় এই পার্সোনাল কথাগুলো, অন্য কোনো মানুষের পক্ষে জানা সম্ভব না। হ্যাঁ, আশেপাশের লোকজন হয়তো জানতে পারে, বাট আমার ক্যামেরার ওই পাশে যে সমস্ত বন্ধুরা দেখছে তাদের কার অবধি পৌঁছানো পসিবল নয়। তো আমার ঘরের লোকেরাই আমার শত্রু, আর শত্রু বলেই ওরকম একটা মানুষের সঙ্গে আমাকে এতগুলো দিন সংসার করতে হয়েছিল, যেখানে আমি শুধু নির্যাতিতা, যেখানে আমি একটা সেকেন্ডের জন্য সুখ শান্তি অনেক দূরের কথা, একটু স্বস্তিও পাইনি। তাহলে সেই জায়গায় তার দাদা আমার ওপর কতটা অত্যাচার করেছে সেটা দেখার পর তার ভাই সে যদি আমার হাতটা ধরতে চায়, আমাকে যদি সেই নরক থেকে বার করে নিয়ে আসে, আর আমি যদি তার সঙ্গে ভালো থাকি, আমি আমার বাচ্চা দুজনেই যদি ভালো থাকি, সে যদি আমার বাচ্চার দায়িত্ব নেয়, বাবা যে দায়িত্ব পালন করতে পারেনি সেই দায়িত্ব যদি অন্য একজন কাকা পালন করে, সে তো অন্য কেউ না, একই ব্লাড। কাকা বাবা কাকার মধ্যে ডিফারেন্স কি? আমরা বলি না জেঠু বাবার সমতুল্য, কাকা বাবার সমতুল্য। তো কাকা আমার সন্তানের দায়িত্ব নিয়েছে, তাতেও তোমাদের সমস্যা, সমস্ত কিছুতে তোমাদের সমস্যা। আমি জানি, আমি যখন আমার দেওরের হাত ধরে বেরিয়েছিলাম, আমি যখন ভেবেছিলাম যে আমি এবার থেকে আমার দেওরের সঙ্গেই সংসার করব এবং তাকে রেজিস্ট্রি করেছিলাম, তো তখন আমি ভেবেছি, আমি তখন জানি যে আমার পরিবার এটাকে কিভাবে মেনে নেবে, আমার সমাজ কোনোদিনও মানতে চাইবে না, আর আমাকে সারাটা জীবন কথা শুনতেই হবে যে দেওর বৌদি দেওর বৌদি দেওরের সঙ্গে সংসার করছি। কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি না খেয়ে থাকলে তোমরা আমাকে খেতে দেবে না, কেউ আমায় খেতে দেবে না। আর এই যে সোশ্যাল মিডিয়ায় যদি আমার ভিউজ নাও হয়, আমি না নোংরামি বিক্রি করে এখান থেকে ভিউজ ইনকাম করতে চাই না। কারণ আমার যদি তাতে নুন ভাত জোটে, আমি নুন ভাত খাবো, যদি না খেয়ে থাকতে হয় পেটে গামছা বেঁধে থাকবো, তবু কখনো নোংরামি বিক্রি করে আমি এখান থেকে ইনকাম করবো না। এত নোংরামি সোশ্যাল মিডিয়ায় চলছে, তোমরা কখনো দেখেছো আমি আমার পার্সোনাল লাইফ বিক্রি করেছি? আমি আমার জীবনের কোনো নোংরা ইতিহাস তুলে ধরেছি? দেখেছো কখনো? আমার এরকম ভিউজের প্রয়োজন নেই। আমি আমার দেওর কাম স্বামীর সঙ্গে ভালো আছি। তোমরা যাকে দেওর বলে আখ্যা দিচ্ছ সে আমার স্বামী, লিগ্যাল হাজবেন্ড। হ্যাঁ, সেই আমার লিগ্যাল হাজবেন্ড। তাহলে কি করে দেওর হয়? এই সমস্ত কন্ট্রোভার্সি আমাকে নিয়ে করা বন্ধ করো। এই ধরনের কন্ট্রোভার্সি করে নিজেদের ক্যারেক্টারটাকে সামনে আনছো, তাতে কিচ্ছু যায় আসে না আমার। তোমাদের ক্যারেক্টারই এরকম নোংরা ঘাটা, কিন্তু আমার চরিত্র এরকম নয়। আমি ভদ্রভাবে ভিডিও করতেই ভালোবাসি, এবং আমি আমার সাদামাটা জীবন, আমি আমার সাদামাটা দৈনন্দিন জীবনে যেটা ঘটে যেটা হয় সেটাই তুলে ধরবো। আমি সোশ্যালি কোনো নোংরা মেসেজ মানুষকে দেবো না, তাতে আমার ভিউজ যদি যেটুকু হয় সেটুকুতেই আমি স্যাটিসফাইড, এবং
তাতে আমার নুন ভাত জুটুক, ডাল ভাত জুটুক, না জুটুক, তাতেই আমার চলবে। সোশ্যাল মিডিয়া আমাকে চালিয়েছে এতগুলো বছর এমন তো নয়, বা সোশ্যাল মিডিয়ার দৌলতে আমি আজকে বেঁচে আছি সেরকমটাও নয়, এমন কিছু দেয়নি সোশ্যাল মিডিয়া আমাকে। যাই হোক বন্ধুরা, ভিডিও শুরু করবো তার আগে বলতে চাই, কালকে আমি ভিডিও দিতে পারিনি কারণ পরশুদিন লাস্ট যখন পূজাকে নিয়ে ভিডিও করেছি তখন তোমাদেরকে বলেছিলাম আমার কোমরে প্রচণ্ড পেইন হচ্ছে, তো সেই পেইনের কারণে আমি কালকে একটানা বসতে পারছিলাম না, মানে বসে থেকে যে ভিডিও করব সেটা পারছিলাম না। আর অসুস্থ থাকলে আমি খুব একটা আপডেট তোমাদেরকে দিই না যে আমি অসুস্থ অসুস্থ অসুস্থ। রোগ বিক্রি করার জিনিস নয়, রোগটা মানে মানুষের একটা ইমোশনের জায়গা, তাই আমি এই ধরনের রোগ বিক্রি করে আমি পারি না এসব করতে। তাই আমি তোমাদেরকে একটা কমিউনিটিও দিয়ে জানাইনি, যেহেতু পরশুদিন বলেছিলাম যে আমি একটু অসুস্থ, তো কালকের দিনটা সেই জন্য অফ দিয়েছি, আজকে এসেছি ভিডিও করতে। তো তোমাদেরকে সবটাই বলবো। ভিডিও শুরু করার আগে চলো একটুখানি ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। একটা কথা আছে, একটা প্রবাদ বাক্য আছে জানো তো, যে আঙুর ফল টক, মানে আঙুর ফল যদি তুমি পারতে না পারো, তুমি পারতেই পারলে না, চেখেই দেখতে পারলে না যে ওটার টেস্ট কেমন, টক না মিষ্টি, যেহেতু তোমার পক্ষে পসিবল হলো না, ওই পর্যন্ত তোমার হাতটা গেল না, তাই জন্য তুমি বললে আঙুর ফল টক। দেওর বৌদি, দেওরের সঙ্গে সম্পর্ক, এটা আমাদের এই পৃথিবীতে নতুন নয়, আর আমাদের দেশে বা আমাদের রাজ্যেও নতুন নয়। এমন নয় দেওর বৌদির সম্পর্ক থাকে না, সম্পর্ক করে না, এমনটা না, প্রচুর আছে। আমি কন্টেন্ট ক্রিয়েটার বলে আমাকে নিয়ে তোমাদের কন্টেন্ট বানাতে অনেক বেশি ভালো লাগে। আমি যদি আমার ব্যক্তিগত জীবনে আমার দেওরের সঙ্গে থেকে ভালো থাকি, তাতে আমার মনে হয় না তোমাদের সমস্যার কিছু আছে, কারণ আমার ব্যক্তিগত জীবনের সঙ্গে তোমরা কোনোভাবেই জড়িত নও, বা তোমাদের জীবনের সঙ্গে আমি জড়িত নই। তোমাদের যদি মনে হয় আমার ভিডিও ভালো লাগছে তোমরা দেখবে তো দেখবে, আর যদি মনে হয় ভালো লাগছে না তাহলে দেখো না, আমি তো তোমাদেরকে জোর করতে পারবো না। এতক্ষণ আমার সমস্ত কথা শোনার পর তোমরা কি মনে করলে? পার্সোনালি আমার জীবনে আমি আমার দেওরের সঙ্গে সংসার করছি এটা কিন্তু ভেবো না, কারণ আমি যার সঙ্গে সংসার করছি 2009-এর ডিসেম্বরে আমার বিয়ে হয়েছে, এবং তার সঙ্গে একবার নয় দুবার আমার বিয়ে হয়েছে। একটা প্রথমত সাইন করে রেজিস্ট্রি করে, তারপরে আমাদের সোশ্যালি একই দিনে বিয়ে হয়েছে, সামাজিক মতে সবার আশীর্বাদ নিয়ে, এবং আমার অ্যারেঞ্জ ম্যারেজ, বুঝতে পেরেছো? বৈধভাবে বিয়ে হয়েছে, 15 বছর আজকে 4 মাস 5 মাসে পড়েছে, তার সঙ্গে আমি সংসার করছি। খুব অল্প বয়সে আমার বিয়ে হয়েছে এবং আমরা একসঙ্গেই সংসার করছি, সুতরাং আমাদের মধ্যে দেওর বৌদি, বৌদি দেওর এরকম কোনো সম্পর্ক নেই। আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার, কন্ট্রোভার্সি করি, তাই জন্য আমাকে তো ভিডিও করতেই হবে। আর ভিডিওর মেন অংশ যদি হয় দেওর বৌদি, তাহলে শুরুটা এইভাবেই করতে হয়, যেহেতু এইভাবেই ভিডিওটা শুরু হয়েছিল আমাদের বৌদির ভিডিওতে। কালকে বৌদির একটা ভিডিও দেখেছি, আমি কালকে অপারক ছিলাম, ভিডিও নামাতে পারিনি, তাই আমি আজকে সকালে ভিডিও করছি। আমি পরশুদিন বৌদিকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, তোমরা দেখেছো সবাই, এবং সেই ভিডিওতে আমি দিলীপ বাবুকে কিছু প্রশ্নের উত্তর দিয়েছিলাম, কারণ দিলীপ বাবু আমাকে অনেকগুলো কমেন্টস করে গেছে, এবং যিনি আমাকে এতগুলো কমেন্টস করেছিলেন তিনি কিন্তু আমার পরশুদিনের ভিডিও যাওয়ার পরে একটা কমেন্টসও করেনি। যদিও আমি কারো কমেন্টসে রিপ্লাই করিনি, তারপরেও কমেন্টস কিন্তু আমি সব দেখি। কিন্তু আমাকে যে বৌদি আপাদ মস্ত ওয়াচ করে সেটা তো আমি অনেক আগে থেকেই জানি। আমার পরশুদিনের ভিডিওটা ভিউজ কিন্তু পাইনি, আজকে গিয়ে দেখলাম 1000 ভিউজ হয়েছে। বৌদি কিন্তু একদম শকুনের চোখ দিয়ে তাকিয়েছিল আমি কখন এটা নিয়ে ভিডিও করব, দিলীপ বাবুর অ্যান্সার দেবো। বৌদি প্রথমে ভেবেছিল হয়তো আমি দিলীপ বাবুকে কমেন্ট সেকশানে আনসার করব, তারপরে ফোন নাম্বার এক্সচেঞ্জ হবে, তারপরে কনভারসেশন শুরু হবে, কারণ দিলীপ বাবু ওরফে হচ্ছে আমাদের দেওর মণ্ডল, বৌদি মণ্ডল, তো এরাই হচ্ছে ওরফে। তো বৌদি চেয়েছিল আমি তার ফরে নামি, যেহেতু আমি তার ফরে নামিনি, তাই জন্য একটা অনেক বড় ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যত অ্যাক্টিভিটিস দেখিয়েছে, পুরো অ্যাক্টিভিটিসের মধ্যে আমাকে ঘিরেই কথা ছিল, এবং শেষে গিয়ে তো দেওর বৌদি দুজনে মিলে বসে পড়ে আমাকে ঘিরে কথা বললো। কেন আমার এত মাথা ব্যথা? এই যে বললো না এ কমেন্টস করো, ও কমেন্টস করো, এগুলো হচ্ছে অজুহাত। যেমন বৌদি তেমন পূজা, শুধু কমেন্টসই নাকি এদেরকে করে, অথচ কমেন্টসগুলো আমরা দেখতে পাই না। তো বৌদিকেও এই রিলেটেড কমেন্টস কেউ করেনি, কারণ অনেকগুলো দিন পার হয়ে গেছে, আর এই ধরনের কমেন্টস করলে সেই অ্যান্সার বৌদি এইভাবে দিত না, সেই ভিডিওতেই দিয়ে দিত, আর এই কমেন্টসগুলো আমরা চোখেই দেখিনি। কমেন্টস থাকে না, অথচ বৌদিকে কমেন্টস করে। যাই হোক, বৌদি বলল দেওর বৌদি আমি একই বাড়ির দ্বিতীয় বাদ দিয়ে তৃতীয় ছেলেকে বিয়ে করেছি। হ্যাঁ, একটা বাড়িতে 3টে ছেলেই ছিল, একটা ছেলে নেই, 2টো ছেলে আছে, তার মধ্যে একজন তোমার স্বামী আর একজন তোমার বর্তমান লিভিং পার্টনার দেওর। তুমি বলো না দেওর বৌদি কেন? কারণ তোমার আগের বিয়েটা যেহেতু ডিভোর্স হয়নি, তাই তোমার এই বিয়েটা কোনো বৈধতা নেই, তোমার এই বিয়েটা ইনলিগাল। তো সেখানে দাঁড়িয়ে
তুমি দ্বিতীয় পার করে তৃতীয় কেন বললে? মানে কি তুমি 3টে ছেলেকেই বিয়ে করেছিলে? মানে তুমি বলতে চাইছো তুমি একেবারেই 3টে ছেলে দেখেছো তো? বলেছি না, অপরাধী যত বড় অপরাধী করুক কিছু না কিছু ক্লু ছেড়ে যায়, আর আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড থেকে পয়েন্টস বের করে নিয়ে আসা। দ্বিতীয় টপকে তৃতীয় কথাটা কেন বললে? দ্বিতীয়টাকে খেয়ে ফেলেছো বলে বললে, স্বীকার করলে তুমি কত বড় মানে সেই ধরনের সেই লেভেলের ক্রিমিনাল, সেটা তুমি স্বীকার করলে। আঙুর ফল টক, তাই না? তোমার উপর অত্যাচার হয়েছে, তুমি সেই জীবনটাকে 1%ও মিস করো না। এসির কথাটাও এখানে অ্যাড করলে, যেহেতু তার আগের ভিডিওতে আমি এসির কথা বলেছিলাম যে বৌদি এসি কেন নিচ্ছ না, বাপের বাড়িতে গেছো, সেটাও তুমি বললে, কেউ তোমার কমেন্টস করেনি। আমি ভিডিও করে বলেছিলাম যে বাইকে করে রাত্রিবেলা তুমি তোমার বাচ্চা তোমার ইনলিগাল দেওয়ারটি তোমার বাপের বাড়িতে মানে কোয়ার্টারে গিয়ে এসির নিচে ঘুমালে, তুমি সেটাকেও এক্সপ্লেন করলে যে পাওয়ার অফ হচ্ছিল, বারবার পাওয়ার অফ হয়ে যাচ্ছে কারণ টানতে পারছে না সব জায়গায়। তোমার ওই জায়গা বলে নাও, সব জায়গাতেই পাওয়ারটা টানতে পারছে না। আমাদের এখানে ফেসিলিটিটা একটু বেশি ভালো, আমাদের ইলেকট্রিক পাওয়ারটা খুব একটা যায় না, ঝড় বৃষ্টি যদি হয় তবেই যায়। কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে কিন্তু কারেন্ট যায়নি। হ্যাঁ, ফিউজটা উড়ে যায়, যেহেতু প্রচুর পরিমাণে এখন এসি চলছে, ইনভার্টার চলছে, সমস্ত কিছুই চলছে, তো সেই কারণে তো এটা হয়। তো পাওয়ার অফ হচ্ছিল বলে তুমি বাপের বাড়িতে গেছিলে ছেলেটার কারণে, সব জায়গায় ছেলের অজুহাত দাও কেন? এবং তুমি বলছো আমার বাচ্চাটা এত কষ্ট করছে, অথচ আমার বাচ্চাটা কখনো বলে না এসি এনে দাও। ও কেন বলবে? কেন বলবে এসি এনে দাও? ওকে তো তুমি যেটা বোঝাবে, ও তো বাচ্চা, ও তো সেটাই বুঝবে। তোমার বাচ্চাটা এসি এনে দাও বলছে না, আমরা সেটা জানতেও চাইছি না। তোমার বাচ্চাটা শিলিগুড়িতে গিয়ে প্রথম যেই বাড়িতে আর কি ভাড়ায় থাকবে বলে ঠিকঠাক করেছিলে, সেখানে গিয়ে প্রথম মানে যেই বান্ধবী সরি মানে ওই ইয়ের বাড়িতে কাস্টমারের বাড়িতে উঠেছিলে, তার বাড়ির যে ওনার আর কি, সে যখন নিচে নেমে এসেছিল তোমার বাচ্চাটা কি বলেছিল তাকে? যখন সে জিজ্ঞেস করেছিল যে বুলটিকে এরা কারা, তখন বুলটি বলেছিল আমার পরিচিত। কিন্তু বাচ্চাটি যেহেতু ছোট, বাচ্চাটি বলেছিল যে না, বুলটি বলেছিল আমার পরিচিত, ওরা ওর হাজব্যান্ড কাজের জন্য এখানে এসেছে। তখন ওই বাচ্চাটি বলেছে যে না, আমরা তো বাবাও পরিবর্তন করেছি, জায়গাও পরিবর্তন করেছি। বাচ্চাটিকে বোঝানো হয়েছে তোমার বাবার বদলে এই বাবা আনা হলো, মানে কাকা যে কাকা ছিল সেই কাকাকে এখন বাবা বলা হবে, মানে তুমি বাবা বলবে। ও তো ছোট, ওকে যেটা বলবে ও সেটাই বুঝবে। আর তুমি সত্যি খুব অত্যাচারিত হয়েছে তোমার সংসারে, সেটা একমাত্র তুমিই বোঝো। সরি, জল দিতে এসেছিলো বলে আমাকে উঠে যেতে হয়েছিল। যাই হোক, তো এত অত্যাচার করা হয়েছিল সেটা একমাত্র তুমিই বোঝো। মানে যার ওপর অত্যাচার করা হয় সেই তো বোঝে, অন্য কেউ তো বুঝবে না। তো আমার কথা, তুমি দেওরের সঙ্গে সংসার করো, খুব ভালো কথা, তোমার দেওরকে ভালো লেগেছে। আমাদের দেশে এমন নয় যে তুমি প্রথম বৌদি যে কিনা দেওরের সঙ্গে প্রেম করছে। আমাদের দেশে এরকম ঘটনা প্রচুর ঘটে, আমার আশেপাশেও আছে। দেওরের সঙ্গে বৌদির প্রেম সবাই সব জানে, কিন্তু বৌদি তাকে কোনো দিনও মানে ওই বিয়ে করে আলাদা করে সংসার যে করেনি, যেহেতু একই বাড়ির ছেলে। সংসারটা সারা জীবন স্বামীর নামটা স্বামীরই, যে আমি অমুকের স্ত্রী, কিন্তু ওই দেওরের সঙ্গে সবটা। আর একটা কথা তোমরা জানবে, একটা বিবাহিত মেয়ে যখন একটা মানে অবিবাহিত ছেলে প্রেমে পড়বে, সেই ছেলেটা কিন্তু ওই বিবাহিত মেয়েটাকে ভালোবাসবে না। মানে সে যে ভালোবাসে, যে পবিত্র ভালোবাসা একটা ছেলে মেয়ের মধ্যে হয়, আনম্যারেড ছেলে মেয়ের মধ্যে হয়, সেই ভালোবাসাটা কিন্তু আসে না। একটা বিবাহিত মেয়েকে ভালোবাসে ভোগ করার জন্যই। তো তোমার দেওরটিকে তুমি তোমার থেকে বয়সে তো অনেকটাই ছোট, তুমি প্রভোগ করেছো কিভাবে সেটাও খুব ভালো করে জানি। এবং এটা তুমি নিজে স্বীকারও করেছো, না এটা তুমি অন ক্যামেরা স্বীকার করোনি, তুমি স্বীকার করেছো যে ছাদে তুমি আর তোমার দেওর যেহেতু একই বাড়িতে থাকতে, এই ছাদ থেকে ওই ছাদ দেখা যায়, তো তুমি আর তোমার দেওর কি পোর্শানে ওখানে তোমরা অনেকবার ধরাও পড়েছো, যার কারণে তুমি শ্বশুরবাড়িতে খুব বেশি দিন থাকতে পারোনি। তোমার হাজব্যান্ডের সঙ্গে সঙ্গেই তোমায় থাকতে হয়েছে এই কারুকার্যের জন্য, বুঝতে পেরেছো তো? তা না হলে দেওরের সাথে প্রেমটা তো তোমার শুরু থেকেই ছিল, একদম শুরু থেকে। সেখানে কি তুমি দেওরকে ছেড়ে মানে স্বামীর সঙ্গে সঙ্গে এখানে ওখানে ঘুরতে? তোমার ক্যারেক্টারের জন্য তোমাকে শ্বশুরবাড়িতে রাখার স্পর্ধা কেউ দেখায়নি, কারণ অলরেডি একটা তো খেয়েই ফেলেছে। এবং সেটা কিসের কারণে, কি কারণে খেয়েছো, কোন মুহূর্তে তোমরা ধরা পড়েছিলে, সেগুলো সব আমার কাছে আছে। তাই এইসব বলো না, এবং বলো না যে লোকে তোমার নামে আজে বাজে কথা বলছে, বলবে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে তুমি আমাকে বলেছো। কারো খেয়ে দিয়ে তো কাজ নেই, তুমি কে? তোমার এত ইম্পর্টেন্স আছে? কোনো ইম্পর্টেন্স নেই এখানে, আমার তো মনে করি না। তুমি তোমার জীবনে তোমার অনেক ইম্পর্টেন্ট থাকতে পারে, বাট আমাদের কাছে নেই। তুমি যদি রোগ নিয়ে বিচারিতা না করতে, তোমার দিকে কেউ ফিরেও তাকাতো না। যাই হোক, তো আমার কথা তুমি
তুমি তোমার দেওরের সঙ্গে সংসার করছো, করো না, কেউ তোমার বারণ করেনি, এরকম বহু মানুষ হয়। তবে একই বাড়ির মানে দুই ভাই, মানে দাদা ভালো না, ভাইয়ের সঙ্গে প্রেম করে তার সঙ্গে সংসার করাটা অ্যাটলিস্ট আমাদের রিলিজিয়ানের মধ্যে দেখা যায় না, এটা হয় না। অন্য কারোর সঙ্গে সংসার হয়, পরকীয়াও যারা করে, যারা চলে যায় পরকীয়া করে লিভিংয়ে থাকে, তারাও কিন্তু নিজে ওই একই বাড়ির ছেলের সঙ্গে করে না, হয়তো অন্য আশেপাশে বা অন্য বা রিলেটিভসের মধ্যে হতে পারে, কিন্তু একই বাড়ির ছেলের সঙ্গে তারা করে না। আর যারা করে তারা বেরিয়ে যায় না, ওই বাড়িতে থেকেই তারা দেওরকেও খায় স্বামীকেও খায়, মানে দুটোকেই দরকার, বুঝতে পেরেছো? তো তুমি হচ্ছে ব্যতিক্রমী, তো যার কারণে ওই কথাটা বলতে হচ্ছে। কিন্তু আমার কথা, এত কথা তো বলতেই হতো না। তুমি যখন এত বোঝো, এত উত্তর দিতে তুমি বসে যাও, এত জ্ঞান তোমার মধ্যে, তাহলে এইটুকু বোঝো না, তুমি দেওরের সঙ্গে সংসার করো বা অন্য যার সাথে ইচ্ছে সংসার করো, আগের সংসারটাকে লিগ্যাল প্রসেসে ভেঙে দিয়ে এসে তারপরে নতুন সম্পর্কে তোমাকে ঢুকতে হবে। তুমি সেটা না করে কেন তুমি দেওরের হাত ধরে বেরিয়ে এলে? তুমি তো এত বোঝো, তুমি একটা নরকের মধ্যে ছিলে, সেখান থেকে তুমি একটা ভালো জীবনে এসেছো, তাহলে সেই নরকটার আমি তো নিজে তোমাকে বহুবার বলেছি, তোমার স্বামী তোমাকে অত্যাচার করেছে, প্রচুর টর্চার করেছে, তার একটা প্রমাণ তুলে দাও। কারণ তোমার স্বামী যে তোমাকে অত্যাচার করতো, এই কথাটা তো আমরা হাওয়ায় ভেসে ভেসে এসে আমাদের কানে আসেনি, তুমি নিজে ভিডিওতে বলেছো। এবার তুমি যদি ভিডিওতে কিছু বলো, তোমার দায়িত্ব সেটাকে এক্সপ্লেন করার। তুমি আজও পর্যন্ত তার এগেনস্টে একটা প্রুফ কেন সামনে আনতে পারোনি? তোমার সাহস হয়েছে এই একই বাড়ির ছেলের সঙ্গে ভেগে যাওয়ার, অথচ তোমার সাহস হচ্ছে না একটা প্রুফ সামনে নেওয়ার। তুমি জাস্ট বছর দেড়েক হবে দেওরের সঙ্গে বেরিয়ে এসেছো, তার 1 বছর আগে তুমি ইনলিগাল ওয়েতে দেওরকে রেজিস্ট্রি করেছো, এত কিছু করেছো, তুমি এই যুগেই দাঁড়িয়ে সবটা করেছো। তোমার কাছে একটা অ্যান্ড্রয়েড সেট ছিল, তুমি টিকটক করতে আরো 7-8 বছর আগের থেকে, তাহলে তোমার ফোনের মধ্যে কোনো প্রুফ নেই তোমার স্বামী তোমাকে অত্যাচার করেছে? তুমি আইনের সাহায্য নিতে পারোনি? মেনে নিলাম তুমি একা পারোনি, তোমার ফ্যামিলি তোমাকে সাপোর্ট করেনি, দেওর তো সাপোর্ট করেছিল, দেওর তো শুরু থেকেই ছিল, কারণ 1.5 বছর সম্পর্কে তোমরা আছো একসাথে লিভিংয়ে, তার আগে 1 বছর আগেই তো তোমরা রেজিস্ট্রি করেছিলে, তাহলে তখনও কি পারোনি যে না আমরা ইনলিগাল ওয়েতে যদি বেরিয়ে যাই লোকে এটা নিয়ে আজে বাজে কথা বলবে, তাহলে ঠিক আছে তুই যখন আমার পাশে আছিস তাহলে চল আমরা প্রশাসনের কাছে যাই? পারতে তো, কেন করনি? কেন উল্টো পথে গেলে? কারণ তুমি জানো খুব ভালো করে যে আমি যদি ওই প্রশাসন অবধি যাই তাহলে কোনোদিনও আমি দেওরকে পাবো না। আর তুমি এই যে কথাটা বললে না, দেওরকে বিয়ে করেছি একেবারে 2 নম্বর ছেলে, 3 নম্বর, মানে 3-3টে ছেলেকেই তুমি গাপচিয়েছো, তো বলি কি শুধু কি তোমার দেওরের প্রতি প্রেম? মানে কলকাতায় তোমার ছেলের স্কুলের ফ্রেন্ডের যে বাবা, যার সঙ্গে তোমার সম্পর্ক ছিল, তার সঙ্গে তোমার সম্পর্ক কেন ছিল? রিসেন্টের সম্পর্ক ছিল, মানে তুমি বেরিয়ে আসার কিছুদিন কয়েক মাস আগে পর্যন্ত সম্পর্ক ছিল, ধরো 2-3 মাস আগে তোমাদের মধ্যে ব্রেকআপ হয়েছে, কারণ তুমি তাকে বলেছিলে যে তোমাকে কি সে বিয়ে করতে পারবে, সে বলেছিল সে তার সংসার ছাড়তে পারবে না, তখন আর তুমি সেদিকে যাওনি, তাই তো? তো তোমার তো মানে এটা দেওয়ার ছিল অপশান, তুমি যদি তাকে পেতে, সে যদি বলতো যে হ্যাঁ আমি তোমায় নিয়ে পালিয়ে যাবো, তখন হয়তো তুমি দেওরকে ছেড়ে দিতে, তখন দুটো বিয়ের কেস তোমার উপরে ঝুলতো। একটা তো অলরেডি হয়ে গেছে, সেটা তো আমি ক্লিয়ার করেই দিয়েছি, আরও একটা কেস ঝুলতো। ভাগ্যিস সে হাত তুলে দিয়েছিল, সে বুঝতে পেরে গেছিল তোমার স্বরূপটা, তাই জন্য তোমার ওই শেষমেশ ওই অপশানে দেওরকে রেখেছিল, দেওরকে নিয়েই তোমাকে ভাগতে হয়েছে। বাসে বসে বসে তুমি ভাবছিলে যে এটা তো হবেই, আচ্ছা বাসে বসে বসে তুমি ভাবছিলে যে এটা আমি যদি পালিয়ে যাই তাহলে পরে এরকম সমাজ বলবে, কিন্তু যখন তুমি এই গল্পটা বলা শুরু করেছিলে, যখন আমরা বলেছিলাম তুমি দেওরের সঙ্গে আছো আর কি লিভিং রিলেশনে, তখন তো তুমি বলোনি যে তুমি বাসে করে গেছিলে, তখন তুমি বলেছো একবারও? তখন তো তুমি স্বীকারই করোনি যে ওই বাসটার মধ্যে তোমার হাজব্যান্ডও ছিল, আর তুমি বাসে বসে বসে ভাবছিলে সমাজ তোমাকে কি বলবে। কেন ভাবতে যাচ্ছিলে? তুমি একটা অ্যাডাল্ট পারসন, এখনকার দিনে পরকীয়া নিয়ে যেখানে কেউ কিছু করতে পারছে না, সম্মতি আছে, তো তুমি তো একই কাজ করছিলে, তাহলে তোমাকে পালিয়ে কেন শিলিগুড়ি যেতে হলো? তুমি তো কলকাতায় না থাকতে পারো, দুর্গাপুরেই থাকতে পারতে। তোমার মা তো সবটা জানতো, তোমার মা জানতো তুমি অমুক দিন পালিয়ে যাচ্ছ তোমার দেওরটিকে নিয়ে, কারণ এর সত্যতা, এর প্রমাণ আমার কাছে আছে। এবং তুমি শিলিগুড়িতে যাওয়ার পর 1 মাস তুমি ভিডিও দাওনি, তুমি কাউকে জানাওনি যে তোমার কাছে ফোন আছে, তুমি শিলিগুড়িতে পৌঁছানো পর্যন্ত যতবার ফোন করেছো তোমার সেই কাস্টমারকে কারো না কারো নাম্বার থেকে, এই গাড়িওয়ালা, এই অটোওয়ালা, টোটোওয়ালা, রিক্সাওয়ালা, সবার নাম্বার থেকে। নিজের ফোনটা কেন ইউজ করেনি? কেন ফোনটা ট্র্যাক হয়ে যেতে পারে, তোমার লোকেশন ট্র্যাক হতে পারে, সেটা ভেবে কেন তুমি তোমার ফোনটা ইউজ করোনি? তুমি তো অ্যাডাল্ট পারসন, দুজনেই তোমরা অ্যাডাল্ট, তারপরে থেকে তোমরা রেজিস্ট্রি করেছো, কিসের ভয় ছিল? কে তোমাদের
লোকেশন ট্র্যাক করে নিত? তোমার বাবা মা তো কোনো কিছু করতো না, তোমার ফরেই ছিল। তাহলে তুমি কাকে ভয় পাচ্ছিলে? স্বামীকে? স্বামী ওই মুহূর্তে লোকেশন ট্র্যাক করে নিলে খুব খারাপ হতো, খারাপ পরিস্থিতি আসতো। খারাপ পরিস্থিতি যাতে না আসে, তোমার বাড়িতে একজন পাওয়ারের মানুষ আছে, আমি আর নাম ধাম তুলব না, যাই হোক, তো তাকে দিয়ে তো কন্ট্রোল করে নিয়েছিলে, অনেকটা কন্ট্রোল করে নিয়েছিলে, যার জন্য এফআইআরটা পর্যন্ত লঞ্চ করতে পারিনি। ভুল বললাম? ভুল বললাম না, ঠিকঠাকই বললাম। যাই হোক, তো তারপরে শিলিগুড়িতে যাওয়ার পরে তোমরা কেন সবাইকে বলেছিলে তোমাদের কাছে কোনো ফোন নেই, অথচ ঘরে বসে তোমার দেবারটি তার বাড়ির লোকের সাথে কথা বলতো যে আমার জামা কাপড় দিয়ে যাও, মানে তার বাড়ির লোকরাও জেনে গেছিল তোমাকে নিয়ে ভেগে গেছে, কিন্তু তারা সাপোর্ট করেনি, সেটা ধরা পড়ে গেছিল। এবং তুমিও তোমার মায়ের সাথে কথা বলতে, মায়ের সাথে, বাবার সাথে নয়, মায়ের সাথে, সেটা ধরা পড়ে যাওয়ার পর যখন তোমাকে প্রেশার ক্রিয়েট করা হয়েছিল ওই বাড়িওয়ালা, তারপরে তোমার ওই কাস্টমার, তারপরে গিয়ে তুমি তোমার মায়ের নাম্বার দিয়েছিলে। এবং তোমার মায়ের সঙ্গে যখন যোগাযোগ করা হয়েছিল, তোমার মা বললো কেন, দেওর হোক, ভাসুর হোক, শ্বশুর হোক, যেই হোক না কেন, মানে বউ তো একই বাড়ির আছে। এবং তোমার মা যে নিজে সবটা জানতো সেটাও স্বীকার হয়েছে, সেটাও সে বলেছে যে ওরা যেহেতু সেটা এখন পজিটিভের থেকে নেগেটিভটা মানুষ বেশি নেয়, তাই জন্য স্বামীকে বিক্রি করছে। কি এই কথাগুলো কিন্তু ভয়েস রেকর্ডিং আমার কাছেও আছে। এরমভাবে খেলতে এসো না। আর তুমি বললে না কথার পিঠে কথা তুমি বসাতে পারো না, তোমার থেকে ভালো কথার পিঠে কথা কেউ বসাতে পারে না, বুঝতে পেরেছো তো বৌদি? আর পালিয়ে যাওয়ার কি দরকার ছিল? যেদিন তুমি যাচ্ছিলে বাসে করে, মানে বাস থেকে যেদিন তোমরা পালিয়ে গেলে, সেদিন তো যাচ্ছিলে দুর্গাপুরে, কারণ তোমাকে নিয়ে একটা মিটিং হওয়ার ছিল, তোমার রেজিস্ট্রিটা তোমার স্বামীর কাছে ধরা পড়ে গেছিল। তো সেই মিটিংয়ে তুমি ডিরেক্টলি বলতে পারতে যে আমার স্বামীর সঙ্গে আমি সংসার করব না, আমি আমার দাওয়ারটির সঙ্গে সংসার করবো, এবং দাওরা বলতো আমি বৌদিকে নিয়ে থাকবো, হয়ে যেত। পালিয়ে কেন আসতে হলো? কারণ জানতে দুর্গাপুরে ঢুকলে, ওই অবস্থায় দুর্গাপুরে ঢুকলে বেঁচে ফিরতে পারতে না, তাই না? কারণ তোমার কাহিনী তো অল ওভার দুর্গাপুর সবাই জানে, তুমি সেখান থেকে কিছুতেই বেঁচে ফিরতে পারতে না। তাই একটা বছর তোমার মাও বলে রেখেছিল হয়তো 1 থেকে 1.5 বছর ওরা শিলিগুড়ি থাকবে, কারণ এটার পুরো প্ল্যান সাজানো। তারপরে চুলফুল কেটে ন্যাড়া হয়ে টাকলা হয়ে দুর্গাপুরে ফিরবো, যে সিম্প্যাথি নিয়ে ভীষণ অসুস্থ, মারণ রোগ হয়েছে, বাঁচবেই না, তাই না? এইভাবে ঢুকলে মানে ফাল হয়ে ঢুকে, মানে কি বলে না, কি হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়েছো, যাই হোক, এরকমই একটা ব্যাপার। তো সেটাই তোমরা করেছো আলটিমেটলি। যাই হোক, এবার আমি তোমাকে বলতে চাইছি যে দেওরের সঙ্গে সংসার করছো, খুব ভালো কথা, সংসার করো বললে ভবিষ্যতে বলবে দেওর কতটা ভালো আছে আমাকে নিয়ে, এই ভবিষ্যৎটা দেখার জন্য 4 চক্ষু পরে বসে আছি, বুঝতে পেরেছো? কিন্তু কথার পিঠে যে কথা বলো না, তুমি এত ভদ্র, এত মানে সভ্য তুমি, তো তোমার সব কিছু তো 2-1 দিনের জন্য চলে। মানে একদিন দেখলাম তুমি ডায়েরি লেখা শুরু করলে, আর দেখতে পাচ্ছি না, বোনাবুনি শুরু করলে, আর দেখতে পাচ্ছি না, মর্নিং ওয়ার্কে একদিন গেলে, আর দেখতে পাচ্ছি না। তো এই দেওরও কতদিন চলে সেটাই দেখার আশায় আছি। মানে তুমিও তো সেই মানে ওই জাস্ট কন্টেন্টের জন্য সবটা করো। তারপরে বললে যে আমার রোগ নিয়ে মানুষ অনেক কথা বলছে, আমি মিথ্যে বলেছি, আমি এখন থেকে অসুস্থ থাকলে ভিডিও দেবো না, সুস্থ থাকলে ভিডিও দেবো, কারণ নাহলে তোমরা বলবে যে আমি নাটক করছি। মানুষ আবার তোমার ডাউটটি বললো নাটক করলে তো মানুষ এত টাকা খরচ করে চেন্নাইতে যায়, তার মানে চেন্নাইতে গেছো তোমার রোগ হয়েছে বলে। তারপর বললে চোখ থেকে ব্লাড বেরোতে পারে না, কে বলেছে বেরোতে পারে না? আমরা বলেছিলাম নাকি তোমাকে চোখ থেকে ব্লাড বেরোতে পারে না? রোগ হলে তো চোখ থেকে ব্লাড বেরোবে। তোমরা বলেছে মাথার ব্লাড মানে ক্লটিংটা তোমার চোখ থেকে বেরিয়েছে, তো মাথার ক্লটিং যদি চোখ থেকে বেরোবে তো চোখের ভেনগুলো তো নষ্ট হয়ে যাবে, প্রেশার পড়বে, মানে বাস্ট হয়ে বেরিয়ে গেছে, মানে চোখটাও তো ব্লাস্ট করবে, সে তো অন্ধ হয়ে যাবে, সেটা তো দেখিনি। ডক্টর নাকি তখন ওই মুহূর্তে দেবার আর কি পরের দিন বলেছে, পরের দিন যখন সবাই মিলে বলছে ডাক্তার দেখিয়েছো, তখন কি একটা ভিডিওতে এক্সপ্লেন করেছে ডাক্তার নাকি চেন্নাই থেকে বলেই দিয়েছিল যে এটা হবে, এটা চোখ থেকে বেরোবে, তোমরা কেউ ভয় পেও না। তো চোখ থেকে বেরোবে ডাক্তার বলে দিয়েছে, কোনো প্রিকশন নেয়নি এর জন্য, কোনো প্রোটেকশন ছিল না এর জন্য, মানে যে ডাক্তার ছেড়ে দিল যে একটা ব্লাড ক্লটিং চোখ থেকে বাস্ট হয়ে বেরিয়ে যাবে পেশেন্টের, চোখটা তো অন্ধ হয়ে যায়, 95% কেসে অন্ধ হয়, তার থেকেও বোধহয় বেশি। ডাক্তাররাই বলছে এই কথাগুলো। তাহলে সেইখানে সেই ডাক্তার কি করবে? যদি এরকম এমার্জেন্সি হয় যে ক্লটিংটা সত্যি বাস্ট হবে, তখন ডাক্তার তার আগে ওটি করবে, কেন করলো না?
ডাক্তার এমনি পেশেন্টকে ছেড়ে দিলে যে বাড়িতে রেখে দাও, চোখ থেকে গল গল করে রক্ত পড়বে, কিচ্ছু হবে না, ডাক্তারের কাছে নিতে হবে না, পরের দিন একটা ব্যান্ডেজ করে দিও। তো বলছি কি কোন ডাক্তার দেখিয়েছিলে? তুমি যখন ব্লাড বেরোনোটা দেখাচ্ছ, ডাক্তারের প্রেসক্রিপশনও দেখাতে হবে, কোন ডাক্তার দেখাচ্ছ, কি মেডিসিন নিচ্ছ। আমরা শুধু তোমার অসুস্থতা দেখেছি, মেডিসিন নিতে দেখিনি, ট্রিটমেন্ট হতে দেখিনি, ডক্টরকে আসতে দেখিনি, তোমাকে যেতে দেখিনি, শুধু ওই মিশন যাচ্ছি, তাও সেটা দুর্গাপুর যাওয়ার পর। আর একদিন দেখেছি শিলিগুড়ি হসপিটালে তুমি ভর্তি, স্যালাইন চলছে, ওটা ডিহাইড্রেশনের জন্য, মানে ডিহাইড্রেশন না, মানে তোমার ওই হিমোগ্লোবিনটা কম আছে তো, মাথা ঘোরাচ্ছিল, যার কারণে তোমাকে ওখানে নিয়ে গিয়ে, তাছাড়া ভিডিও করেছে, সুতরাং ভর্তি হয়ে একটু দেখাতে হচ্ছে যে আমি ভর্তি আছি। ওখান থেকে খবর নিয়েছি, কোনো কজের জন্য তুমি ভর্তি হওনি। ওখান থেকে ওই হসপিটাল থেকে আমার কাছে পুরো প্রুফ আছে, তোমার ডেটা আছে আমার কাছে, পুরো ডকুমেন্টস তুলে ধরে দেওয়া আছে। আমি এখানে তুলতে পারছি না, অন্যের ডকুমেন্টস তাই, তাহলে ভিউয়ার্সরা বুঝতো। তো তাহলে কি বলতে চাইছে? তার মানে কারো চোখ থেকে ব্লাড বেরোবে মানে সে একজন মেজর পেশেন্ট। তো সে যখন চেন্নাইতে ডাক্তার দেখাতে গেল, সেকেন্ড টাইম আর তার চেক আপ হলো না? ডাক্তার ওই একবার দেখিয়েই ডাক্তার বললো ভিডিও কলে তোমার ট্রিটমেন্ট হবে? এটা হয় নাকি? তোমার মতো মেজর পেশেন্ট আমি নই, তাও 3 বার গেছি, তারপরেও আর কতবার যেতে হবে তার ঠিক নেই, আমার পয়সাই হয়নি, আমি আর যেতে পারছি না, কিন্তু 3 বার আমি গেছি। তো তুমি এত মেজর পেশেন্ট হয়ে আর তোমার বৌদিটিকে আর নিয়ে যেতে হলো না? তারপরে দেখা গেল মিশনে তোমরা এলে, কত রকম ডাক্তার দেখালে, কত ডাক্তারের কথা বললে, নিউরো এই সেই, এমআরআই হলো, সিটি স্ক্যান হলো, কোন রুলসে লেখা আছে, কোথায় লেখা আছে এমআরআই যেখানে হবে সেই মেশিনে পেশেন্টকে ঢোকানো হচ্ছে, ক্যামেরা বন্ধ হয়ে, ক্যামেরা অ্যালাও, ক্যামেরা বন্ধ হয়ে সেটা পিকচার হয়ে আসছে। তো তোমরা যে ফ্রড, জালিয়াত, নিজেরাই তো ধরা দিয়েছো। আমরা কি বলতে গেছি না জানতে গেছি? যতদিন পর্যন্ত আমাদেরকে বোকা বানিয়েছো সিঙ্গেল মাদার সেজে, আমরা তো ধরতে পারিনি। সেটা কেন বানিয়েছিল? তখন তো তুমি সিঙ্গেল মাদার ছিলে না, ওই ফ্ল্যাটের ওনার তুমি নিজে, সেটা কেন বলেছিলে? ওই ফ্ল্যাটের ওনার তো তুমি ছিলে না। তাহলে তোমাকে মানুষ বিশ্বাস করে? এই যে তুমি বলছো, তোমাকে একজন কমেন্টস করেছে, যে বোনটি কমেন্টস, এই কমেন্টসটি অ্যাটলিস্ট করেছে, তাকে আমার অজস্র ভালোবাসা, যে তোমরা এখন যত কিছুই বলো তোমাদের নাটক ধরা পড়ে গেছে, আর কোনো কিছুতে কাজ হবে না। ঠিকই তো, কাজ তো হবে না। আর এই যে বললে না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতো নোংরামি করতে পারবো না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতো নোংরামি বিক্রি করে ভিউজ নিতে পারবো না, নোংরামি তো ওয়াইটিতে তুমিই দেখালে, এই তোমায় দেখে পূজা শিখলো, এবার আবার একে দেখে আবার আরেকজন শিখবে, নোংরামিটা তোমরাই তো দেখালে। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ক্যারেক্টার নিয়ে কথা বলছো, আজ পর্যন্ত দেখাতে পারবে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ব্যক্তিগত জীবন এখানে বিক্রি হয়েছে? কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজের স্বামী ছেড়ে দেওর ভাসুক বা অন্য কারোর সঙ্গে সংসার করছে? দেখাও তো দেখি, বলো তো দেখি। রোগ ভোগ সবার জীবনে আছে, তোমাদের মতো রোগ দিয়ে নাটক কে করেছে? তারপরে তোমার দেওর তো এমনিতেই অনেক বড় বড় কথা সবসময় বলতে পারে, ও তোমার কাছ থেকে ট্রেনিং নিচ্ছে তো। তবে এই যে দেওরটি বললো না যে যেটাই করেছি আমরা নিজেদের করেছি, নিজেদেরটা করেছি, আমার চুল ফেলে দিয়েছি, সেটা তো আমি আমার যা ইচ্ছা তাই করতে পারি, তুমি তোমার যা ইচ্ছা তাই করো, তুমি জামা কাপড় খুলে যেখানে ইচ্ছে সেখানেও থাকতে পারো, আমাদের কিচ্ছু বলার নেই। কিন্তু এই ওয়াইটিটা তোমার বাবার সম্পত্তি নয়, আমার বাবার সম্পত্তি নয়, প্রপার পাবলিকের সম্পত্তি। এখানে এসে তুমিও যা ইচ্ছে তাই করতে পারো না, আমিও যা ইচ্ছে তাই করতে পারি না। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে আমাদের কথা। আর এত যখন ক্লারিফিকেশন দিচ্ছ, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যখন তুমি পাত্তাই দাও না, মানে তুমি মিন্স তোমরা, এত ক্লারিফিকেশন কেন দিতে হয় তোমাদের? কন্ট্রোভার্সি ক্রিয়েটার মিন্স তো তুমি আমায় বলেছো, তোমাকে নিয়ে ভিডিও আমি করছি, আর প্রত্যেকটা কথা তুমি আমাকে বলেছো, তো আমাকে এত ক্লারিফিকেশন কেন দিতে হচ্ছে যেখানে তুমি আমাকে পাত্তাই দিচ্ছ না? সেটা নয়, মানে আমি তোমার ঘুম হারাম করে দিয়েছি, আমাকে ছাড়া তোমার একটা সেকেন্ডও চলছে না। তুমি চেয়েছিলে আমাকে তোমার লাইনে নিয়ে তোমার ফরে ভিডিও করাতে, আমি যদি এখন তোমার ফরে 2-4টে ভিডিও করি তবেই তোমার ভিউজটা উঠবে, কারণ তোমাকে এখানে আপাদমস্তক নাঙ্গা করায় যদি কারো হাত থাকে 70%, সেটা হচ্ছে আমার। আমি যে যে ইনফরমেশন এখানে দিয়েছি সেটা তুমি খুব ভালো করে জেনে গেছো যে আমি কোথা থেকে পেয়েছি, কোন জায়গাটা আমার কাছে আছে, যার জন্য তুমি বলেছো ঘর শত্রু বিভীষণ। হ্যাঁ, তুমি তো খুব ভালো এটা বুঝে গেছো। তাহলে এটা যখন বুঝে গেছো, ভিউয়ার্সরা না বুঝলে তুমি তো এটুকু বলছো যে আমাকে খোঁচাবে না, তাহলে আমি আরো অনেক কিছু এখানে তুলে দেবো। ঘর শত্রু বিভীষণ বললে যে, তো সেই বিভীষণটা আমার কাছে কি কি দিয়েছে আমি কিন্তু সব তুলে দেবো। এরপরে কিন্তু আর এই যে কথা বলার মুখটুকুও থাকবে না। আর এই যে বললে না দেওর কেমন থাকবে সেটা ভবিষ্যৎ বলবে। দেওর তুমি যখন কথা বাতলিং মারছিলে, ক্যামেরা দেওয়ার ধরেছিল, তখনই তুমি যখন বলছো দেওর প্রচণ্ড ডিপ্রেসড ছিল, মানে ও ভাবছিল এরকম করে তাকিয়ে আছে আর ভাবছে আমি কোথায় ফেসে গেলাম, কত মিথ্যে বলতে হচ্ছে, চাকর সেজে রইলাম বৌদির আমি,
কি করলাম আমি, যাও বেচে খাচ্ছিলাম সেই পয়সাও শেষ হয়ে গেল। ওর মাথায় তখন এইগুলো কাজ করছিল যে স্বতঃস্ফূর্তভাবে কথাটা বলবে। যেমন তুমি তুমি এই যে কথাগুলো বললে না যে আমরা ভালো আছি, আমার 1% আগের জীবনের কথা মনে পড়ছে না, আমার এসির দরকার নেই, আমি এখানেই ভালো আছি, ওখানে যা অত্যাচার হতো বলে তোমার প্রচুর গ্ল্যামার ছিল, এখন তোমার অত্যাচার হয় না বলে একটু গ্ল্যামার নেই, বয়স হয়ে গেছে এখন তোমার যেটা। তো এই কথাটা তুমিও ভেতর থেকে জোর করে বলছিলে, এবং তার থেকেও বড় একটা ইম্পর্টেন্ট কথা হলো দেওরকে কনভিন্স করতে চাইছিলে যে দেওর যাতে তোমাকে ছেড়ে না যায়, দেওর যাতে ভাবে তুমি সত্যি খুব দেওরকে ভালোবাসো। আর দেওর তোমার কথাগুলো শুনে আকাশের দিকে তাকিয়ে ভাবছিল আমাকে এখন অনেক মিথ্যে বলতে হবে, কারণ আমার দুদিক আটকা, আমার কিচ্ছু করার নেই। আমি তো বললাম 4 চক্ষু পুরো বসে আছি ফিউচার দেখার জন্য অনেক দূর ফিউচারে যেতে হবে না, কারণ এই মুহূর্তে আমার কাছে এরকম ইনফরমেশনও আছে তোমার দেওর ঠিক কী ভাবছে। খুব কাছের, ওর খুব একটা বন্ধু নেই, আর বন্ধু থাকলেও তাদের সঙ্গে সব শেয়ার করে না। খুব কাছের শুধু 2টো বন্ধু আছে, খুব কাছে, যারা কিনা এই শিলিগুড়িতে তোমরা পালিয়ে যাবে সেই প্ল্যানটাও জানতো। তো তাদের সাথে এখন কী ডিসকাস হচ্ছে সেটাও আমি জানি, কিন্তু আগে থেকে আমি বলবো না, কারণ আমি আবার সময়ের ভালো মানে কি বলে ওটা, মানে সময়কে আর কি মূল্য দিই বেশি আর কি, আর তাই জন্য সময়ের সুযোগ সন্ধানের জন্য আমি বসে আছি। সেই সময়টা আসবে আমি এটা জানি, আর আমি জানি বলে আমি এখন কিচ্ছু এক্সপোজ করব না। এক্সপোজ তো সেই দিন করব, সেই দিন তো হবে আবার খেলা, খুব শিগগিরই আসছে মাঠে ময়দানে। কতদিন টেনে রাখতে পারো, কতদিন ধরে রাখতে পারো সেটাই দেখার। ওই যে শুরুতেই বললাম আঙুর ফল টক, এত ভদ্র যদি তোমরা দুজনে হতে বিয়েটা থেকে ডিভোর্স নিয়ে তারপরে সংসার করতে। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো তুমি যে সিঙ্গেল মাদার ছিলে জানিয়েছো, তুমি তোমার দেওর নয় মানে তুমি যে আরেকটা বিয়ে করেছো 1 মাস পরে ভিডিও দিয়ে শিলিগুড়ি যাওয়ার পর সেটাও জানিয়েছো, তার সঙ্গে সংসার করছো জানিয়েছো, সে তোমার সম্পর্কে দেওর হয় সেটা কেন জানাতে পারিনি? মানে এত বড় বড় কথা বলছো, তুমি জেনে বুঝেই দেওরের হাত ধরেছো, দেওরও জেনে বুঝে তোমার হাত ধরেছে, যে সমাজ এই কথা বলবেই তাতে আমাদের কুছ পরোয়া নেই। তাহলে এই যে তোমার দেওর হয় সেটা খোঁজার দায়িত্ব আমাদেরকে কেন নিতে হয়েছে? মানে আমরা যদি ভিউয়ার্সদেরকে না জানাতাম, ভিউয়ার্সরা তো আজও না জেনেই থাকতো যে এই ব্যক্তিটি তোমার দেওর হয়, স্বামীরই ভাই, এটা তো তারা জানতোই না। সেই দায়িত্ব তো আমরা নিয়েছি, আমরা বার করেছি, তাই না? তাহলে এর উত্তর দিয়ে যাও। আরেকটা কথা বলছি, এত জ্ঞান দেওয়া মেয়ে তুমি, এত জ্ঞান তোমার আছে, ফাঁকা কলসি বাজে বেশি, অশিক্ষিত তো তাই জ্ঞানটাও বেশি তোমার, তুমি নিজেকে অনেক শিক্ষিত মনে করো, দেওয়ার তো বিশাল বা দেওয়ালের প্রচুর মানে ইয়েটা অনেক বড়, তাই তো? তো সেটা যাই হোক, সেটার জন্য দেওয়ার এত বড় ফরেনার কোম্পানিতে চাকরি করে, দেওয়ারের বিশাল সিভিও এখানে হয়েছিল, এখানে রিভিল হয়েছিল। তো বলতে চাইছি যে তোমার এই অসুখের নাটকটা শুরু হয়েছিল তার 1 সপ্তাহ আগে তোমার কনসিভ দিয়ে, মানে তুমি প্রেগনেন্ট, একটা কিডস তুমি দেখালে, তুমি আবার কনসিভ করেছো, তোমার দেওয়ার সেদিন বললো ও কি বলবে আজ থেকে আর কোনো কাজ করতে হবে না, তুই রেস্ট নেই এক্সেট্রা এক্সেট্রা। তো সেই প্রেগনেন্সির রিপোর্টস আমরা জানতে পারলাম না। হ্যাঁ, একটা মানুষ যদি অসুস্থ হয় হয়তো তার প্রেগনেন্সিটা কন্টিনিউ হয় না, মিসক্যারেজ হয়ে যায়, তো সেটা জানানোর দায়িত্ব তো তোমার ছিল, যেহেতু তুমি প্রেগনেন্ট, এটা তুমি নিজে এখানে দায়িত্ব নিয়ে ফ্ল্যাশ করেছো, আমরা তো জানতে চাইনি। তাহলে সেই রিপোর্টস কোথায়? চিটিংবাজ যে কতভাবে চিটিংবাজি করে আর কত প্রমাণ দেব, তোমরা নিজেরাই প্রমাণ ছেড়ে যাও। কেন জানো তো? কারণ মিথ্যে দিয়ে চলতে গেলে অনেক মিথ্যে, একটা মিথ্যে ঢাকতে অহরহ মিথ্যে বলতে হয়। এবার এত মিথ্যে বলতে বলতে কিছু মিথ্যে তো পেছনে ছেড়েই যাবে, কারণ এটা তো সত্যি না যে এটার একটা জোর আছে। বুক তো দুরু দুরু করছিল, কাঁপছিল যে কখন ধরা পড়ি। এরা ডেসপারেট হয়ে যায়, ডেসপারেট। কিন্তু ডেসপারেন্সি থাকলেও একটা তো ভয় কাজ করছিল হয়তো ধরা পড়ে যাব। আলটিমেটলি সেটাই হলো, একটা টাইম পরে গিয়ে ধরা পড়ে গেলে। তো এই জিনিসগুলোকে এক জায়গায় দাঁড় করাও, ভিউয়ার্সরা এত কিছু ভাবে না, ভিউয়ার্সরা এত ডিপলি ভেবে কাজ করে না বলে ইমোশন দিয়ে ভিউজটা দিয়ে ফেলে, বুঝতে পেরেছো? আর একদিন বলে ফেলেছিলে যেটাই করি না কেন আমরা তো স্ক্যানার দিই, ঠিকই তো একটা সাইট তো রেখেছো, বর্ন ক্রিমিনাল। তো তোমরা বর্ন ক্রিমিনাল না হলে একেবারে 3টে ছেলেকে একটা মেয়ে পটাতে পারে কি বলো? তো ব্রড ক্রিমিনাল মেন্টালিটি বলেই তো এটা সম্ভব হয়েছে, তাই না? তো ভিউয়ার্সরা এইগুলোকে এক জায়গায় করতে পারে না, আমাদের কাজ হচ্ছে তাদেরকে দিক নির্ণয় করে দেওয়া, বুঝতে পেরেছো? সেটাই করতে আসি। যাই হোক, তো লাস্টে ভিডিও শেষ করার আগে একটা কথাই বলতে চাই। একজন আমায় কমেন্টস করেছে যে তিনি অপর্ণা সম্ভবত এরকমই একটা নাম, তো তিনি বললেন যে অনেক দিন পরে এই ভিডিওটা সামনে আসলো, ভাবলাম হয়তো অর্ণব মণ্ডল কোনো একটা সেটেলমেন্টে এসেছে, তো সেটা জানার জন্য
আসলাম, দেখলাম তোমার সেই ভাওতাবাজি বকবকি চলছে। প্রথমত আমি তোমাদেরকে বলছি, এত যদি তোমাদের ক্ষমতা থাকে তাহলে এই ঘটনাগুলো অ্যানালাইসিস করার মানে দৃষ্টিশক্তি তোমাদের ছিল না কেন? সেটা অ্যানালাইসিস কেন আমাদেরকে করতে হয়? করে দিই বলে অনেক বড় বড় কথা তোমাদের মুখ থেকে বেরোয়। দ্বিতীয়ত, আমি কিন্তু প্রশাসনের লোক নই, আমিও এখানে কন্টেন্ট ক্রিয়েটার। তাই আমি কোনো আইন আদালত নই যে তোমাদের সামনে প্রমাণ পেশ করে বলবো এই দেখো, বা ক্রিমিনালকে ধরে নিয়ে এসে বলবো ধরেছি। সেটা কিন্তু আমি পারি না করতে। আমি তোমাদেরকে রাস্তা দেখাতে পারি, সত্যিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি, যুক্তি দিয়ে তোমাদেরকে বোঝাতে পারি, কিছু অডিও ভিডিও সামনে তুলে ধরতে পারি, কিন্তু কারো ডেটা বা কোনো মানুষকে অ্যারেস্ট করে তোমাদের চোখের সামনে দেখাতে পারবো না। সেই পারমিশন কিন্তু কেউ আমায় দেয় না। আর আমিও কিন্তু লয়ের এগেনস্টে নই, আমাকেও লয়ের রুলস রেগুলেশন মেনটেন করে এখানে চলতে হয়। অর্ণব মণ্ডল কী করেছে কি করেনি সেটা আমি আমার জবানিকা যেদিন টেনেছিলাম সেদিন সবটা বলে দিয়েছি। ওই বিষয়ে আমি আর বলবো না, যেহেতু এই কেসটা এখন মানে বিচারাধীন, কেসটা চলছে, কেস করা হয়ে গেছে, কোর্টে উঠে গেছে, সবটা চলছে, তাই ওখানে আমার আর পারমিশন নেই। এরপরে যদি আমি এর এগেনস্টে কি হচ্ছে কি ঘটছে সেটা যদি তোমাদেরকে বলতে যাই তাহলে না উল্টো দিক থেকে অ্যাকশন আমার ওপরে আসবে আর আমাকেই জেল খাটতে হবে, বুঝতে পেরেছো? তাই ল ভাঙার পারমিশন আমারও নেই। তোমাদের মতো মাথা মোটার কিছু ভিউয়ার্সরা আছে যারা শুধু সুড়সুড়ি পেতে চাও, পরের বাড়ি কেচ্ছা নিয়ে তোমাদের এত ভালো লাগে, তাহলে তোমরা নিজেরাই যাও না এটা তদন্ত করতে। আমি এখানে বসে তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরা তাতে স্যাটিসফাইড নাও, তোমাদেরকে আমি ক্যামেরা বসিয়ে দেখাবো ওরা ঘরে কি করছে। তোমরা এই ধরনের হচ্ছে কিছু কিছু ভিউয়ার্স আছে এই ধরনের মেন্টালিটি, তো তাদেরকে বলছি তুমি যেখানে স্যাটিসফ্যাকশন পাবে সেখানে যাও, আমার চ্যানেলে এগুলো আসবে না, কারণ আমি কোনো কিছুর এগেনস্টে নই। আর আইন ভাঙা মানে সেটাও তো এক ধরনের ক্রিমিনাল, তাই না? আর এই কাজ তো আমি করতে পারবো না, কারণ আমি তো সাধারণ মানুষ, আমি প্রশাসনের লোক নই, আমি কোনো মানে লয়ারও নই। আশা করি বোঝাতে পেরেছিলাম। যাই হোক বন্ধুরা, এটুকুই ছিল আমার ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। টাটা।